চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন বললেন প্রধানমন্ত্রী। আরও 21 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের করোনামুক্ত সনদ বাধ্যতামূলক। এবং 219 কোটি টাকা পাচার করেছে সম্রাট, দুদকের চার্জশিট অনুমোদন। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে গভীর শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হবে। আলোর উৎসবের মধ্যে ছেয়ে গেল অন্ধকার। মৃত্যুর কাছে পরাজিত হলেন অপরাজিত অপু। দীর্ঘ 6 দশকের দীপ্তিময় অভিনয় জীবনের সমাপ্তি হল। সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন ফেলুদা। রোববার স্থানীয় সময় দুপুর 12:15 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। করোনা আক্রান্ত হয়ে গত 6 অক্টোবর ভর্তি হন বেলভিউ হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা তাকে আর সুস্থ হতে দেয়নি। কখনো শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কখনো আবার অবনতি। এভাবেই চলছিল জীবন মৃত্যুর লড়াই। সবশেষ গত শুক্রবার তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হয়। এক পর্যায়ে আর সাড়া দিচ্ছিলেন না তিনি। নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা বলেছিলেন অলৌকিক কিছু না ঘটলে বর্ষিয়ান এই অভিনেতার সুস্থ হয়ে ওঠা অসম্ভব। অবশেষে 40 দিনের লড়াই থামল। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান একাধারে অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি ও চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তার মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। আমি শুধু আজকে আমার বাবাকে হারিয়েছি না, আমার কমরেডকে হারিয়েছি, আমার সব থেকে প্রিয় বন্ধুকে হারিয়েছি। এরপর হাসপাতাল থেকে তার মরদেহ নেওয়া হয় গলফ গ্রিনের বাড়িতে। সেখানে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তারপর এই অভিনেতার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মক্ষেত্র টেকনিশিয়ান স্টুডিওতে। পরে তাকে রবীন্দ্র সদনে নেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর পদযাত্রা করে তার মরদেহ নেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে তাকে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সম্পন্ন হবে শেষকৃত্য। বুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের মধ্য দিয়ে শেষ হল উপমহাদেশের চলচ্চিত্রের একটি অধ্যায়। সত্যজিৎ রায়ের সাথে তাঁর যুগলবন্দি বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছে কালজয়ী বেশ কয়েকটি ছবি। শিক্ষিত মধ্যবিত্ত তরুণ বা প্রৌঢ় অথবা গোয়েন্দা ফেলুদা, সৌমিত্রের অভিনয় ছিল পর্দায় বাস্তবতা। আর তাঁর ঋদ্ধ কণ্ঠের আবৃত্তি মানে তো কবিতার দৃশ্যায়ন। আরো জানাচ্ছে নিশীথ সূর্য। এমনিতেই তো আপিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো, তার উপর আবার আর উপায় কি বলো? অভিনয়ে না থাকা মানে জীবন থেকে খসে যাওয়া। এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন বাংলা চলচ্চিত্রের আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ সত্যি সত্যি জীবন থেকেই খসে পড়লেন বাংলা সিনেমার প্রাচীন অথচ চিরতরুণ এই ধ্রুবতারা। Yeah.
তিনি সত্যজিতের নায়ক, যদিও অভিনেতা নয়, আকাশবাণীর ঘোষক হিসেবেই পেশাগত জীবন শুরু করেছিলেন। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত। জন্ম 1935 সালের 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে। কলেজ জীবনেই মঞ্চাভিনয়ে হাতে খড়ি। গুরু অহিন্দ্র চৌধুরীর হাত ধরেই অভিনয়ে আসা, কিন্তু অভিনেতা হয়ে ওঠার বীজ বপন করে দেন বাংলা থিয়েটারের দিকপাল শিশির কুমার ভাদুড়ী। ওই গোড়ার কাজটা আমি করে দেব, অর্থাৎ নতুন কুঁয়ো খোঁড়া। সিনেমার পাশাপাশি তিনি ছিলেন থিয়েটার কর্মী, মঞ্চনাটক রচয়িতা এবং কবি। সঙ্গে তার উদাত্ত কণ্ঠস্বরের কবিতা আবৃত্তি শ্রোতাদের মন ভরিয়েছে, ভিজিয়েছে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। 1956 সালে নতুন মুখের সন্ধানে অপরাজিতা চলচ্চিত্রের কাস্টিংয়ের সময় তিনি সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসেন, কিন্তু সেই সিনেমায় সুযোগ মেলেনি। 1958 সালে অস্কার জয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অপুর সংসারে অভিষেক ঘটে। সত্যি পারবে? কেন পারবো না? পরে সত্যজিৎ রায়ের মোট 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া সত্যজিতের গোয়েন্দা চরিত্র ফেলুদা বলতে দর্শকের মনে প্রথমেই ভেসে ওঠে সৌমিত্রেরই ছবি। ভেবেছেন বলুন তো? 1973 সালে বাংলাদেশের ববিতার বিপরীতে সত্যজিতের অশনি সংকেতে তার অনবদ্য অভিনয় চিরদিন মনে রাখবে দর্শক। গত 60 বছর ধরে 250-রও বেশি বাংলা সিনেমাতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তপন সিনহার ক্ষুধিত পাষাণ, জিন্দের বন্দী, মৃণাল সেনের প্রতিদ্বন্দ্বী, ঋতুপর্ণ ঘোষের অসুখ ছবিতে বিভিন্ন চরিত্রে সৌমিত্রের বিচরণ ছিল অনায়াস। 2006 সালে পদক্ষেপ সিনেমায় সেরা অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সাম্প্রতিক সময়ে অংশুমানের ছবি হ্যামলক সোসাইটি, পোস্ত, বসু পরিবার, বেলা শেষের সিনেমায় তার হৃদয় কাড়া অভিনয় মন ছুঁয়েছে সবার। ছেলেমেয়েরা আসতে শুরু করলো, তাদের বড় হওয়া, নাতি নাতনিরা। আমি তোমাকে কতটুকু পেলাম। নায়ক হিসেবে তিনি তার সমসাময়িক সব নায়িকার বিপরীতেই সাফল্য পেয়েছেন। সুচিত্রা সেনের সঙ্গে 7 পাকে বাঁধা, দত্তা ছবিতে সৌমিত্র হয়ে উঠেছিলেন অনন্য এক অভিনেতা। তেমনি করে সাবিত্রী, সুপ্রিয়া, অপর্ণারাও সৌমিত্রের সঙ্গে মিশেছেন অবলীলায়। আগে তো দেখিনি, চলেছো এই পথে, রূপে যে রঙ্গিনী। 2004 সালে খ্যাতিমান এই অভিনেতাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে প্রদান করা হয়। 2017 সালে ফরাসি সরকার কর্তৃক লিজিয়ন অব অনার পান। আমায় ফেলে চলে যাবে না? কখনো না। তাঁর এই চলে যাওয়ায় মন ভাঙল দুই বাংলার রূপালী পর্দার সিনেমা প্রেমীদের, আর হৃদয়ে আসীন থাকল চিরকালের মিত্র সৌমিত্র। নিশ্চিত সূর্য, ATN নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন। সকালে বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও ভোলা বেস এর কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালনে কোস্টগার্ড সদস্যদের প্রতি আহ্বানও জানান। রেজন ফয়েজের রিপোর্ট। ইতালি হতে 4টি অফশোর পেট্রোল ভেসেল ক্রয় করা হয়েছে। বহরে আরো 9টি আধুনিক জাহাজ পেল বাংলাদেশ কোস্টগার্ড। এর মধ্যে 4টির নাম 75-এ কারাগারে নিহত জাতীয় 4 নেতার নামে। এই জাহাজগুলোর সঙ্গে এদিন ভোলায় স্থাপিত নতুন একটি ঘাঁটিও কোস্টগার্ডে যুক্ত হয়েছে। এই ঘাঁটি হতে এই জোনের সকল লজিস্টিক্স সহায়তা পরিচালিত হয়ে থাকে। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে এসব জাহাজ ও ঘাঁটির কমিশনিং হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা, ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। 9টি জাহাজের 5টি তৈরি হয়েছে দেশের শিপইয়ার্ডে। এতে বাংলাদেশের সক্ষমতায় প্রমাণ হয় বললেন প্রধানমন্ত্রী। আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাআল্লাহ। শেখ হাসিনা জানান, দেশের অগ্রগতিতে সমুদ্র সম্পদ বড় ভূমিকা রাখবে। অথচ সমুদ্রে বাংলাদেশের অধিকার নিয়ে আওয়ামী লীগ ছাড়া আর কোনো সরকারই কাজ করেনি। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি, বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। ৭৪ সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় ৮২ সালে। কিন্তু ৯৬ সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না আসলে এই সমস্ত সীমা আমাদের যে অধিকার আছে সেটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন। করোনা ভাইরাসের এ সময় বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি জানাবো। করোনায় আরও দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৬,১৯৪। সারা দেশের ১15টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৪,০৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৮৩৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৩২,৩৩৩-এ। শনিবার জানানো স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও ১,৬৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩,৪৯,৫৪২ জন। শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫,৪১,১৯৪ জনের। দেশে কোনো অনুমোদনহীন হাসপাতাল ক্লিনিক থাকবে না বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাকালে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে প্রশাসনের সহায়তা চান তিনি। করোনাকালের এই সময়ে অনুমোদনহীন হাসপাতাল ক্লিনিকে দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য মন্ত্রণালয়ও নড়েচড়ে বসে এসব মানহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। স্বাস্থ্যমন্ত্রী আবারও জানালেন, দেশে অনুমোদনহীন হাসপাতাল ক্লিনিক থাকবে না। যাদের কোনো লাইসেন্স নাই তাদেরকে বন্ধ করে দেওয়া হবে, এবং যাদের লাইসেন্স এক্সপায়ার করা হয়ে গেছে তাদেরকে রিনিউ করার জন্য সময় বেঁধে দেওয়া হবে। রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিড আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় ভেন্টিলেটর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইউএসআইডির মাধ্যমে এই ভেন্টিলেটরগুলো স্থাপন প্রযুক্তিগত প্রশিক্ষণও দেবে তারা। These US manufactured ventilators represent the best of cutting-edge US technology. They're compact, deployable, and will provide Bangladeshi medical professionals with flexibility. যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও প্রায় ৪০০টি ভেন্টিলেটর পাওয়া যাবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও খুব দ্রুত করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্ট শুরুর কথা জানান তিনি। বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ রিপোর্ট আনার বিষয়েও সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী। যারা বিদেশ থেকে আসবে তারা ওই সার্টিফিকেট নিয়ে আসবে, মানে করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে আসবে। যদি না নিয়ে আসে কোনো কারণে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আসছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, তবে সেই ঢেউ সামলাতে মন্ত্রণালয়ের প্রস্তুতিও সম্পূর্ণ বলে জানালেন মন্ত্রী। ওষুধের অভাব নাই, পিপির অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, হাই ফ্লো নেজাল ক্যানেলের অভাব নাই, এবং আমরা প্রায় ৪০০ নতুন ভেন্টিলেটরও সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আমরা দিয়ে দিচ্ছি। কাজেই সব মিলিয়ে আমাদের প্রস্তুত আছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি এর ভূমিকার কথা সবার জানা। তাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভিটামিন ডি কে কাজে লাগানো যায় কি না তা নিয়ে চলছে বিস্তর গবেষণা।
বাংলাদেশের মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কী রকম এর কোনো সমীক্ষা না থাকলেও ভিটামিন ডির প্রয়োগ নিয়ে বিভ্রান্তি হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে বয়স্ক মানুষেরা। করোনায় আক্রান্ত বয়স্ক মানুষদের দ্রুত শারীরিক অবনতির কারণ খুঁজছেন বিজ্ঞানীরা। তাদের প্রাথমিক ধারণা, শরীরের ইমিউন সিস্টেম বা রোগ জীবাণুর সাথে যুদ্ধ করার মতো শারীরিক সক্ষমতা অনেকাংশেই কম থাকে। আর এর কারণ হিসেবে বেশিরভাগের শরীরেই ভিটামিন ডি স্বল্পতা একটি অন্যতম কারণ। করোনা ভাইরাস দিয়ে যখন ইনফেকশন হয়, মানুষ আক্রান্ত হয়, তখন কিন্তু এই আমাদের বডিতে ইনফ্লামেশন করে, এই ধরনের অনেক সাইটোকাইন্স রিলিজ হয়, যার ফলে কি হয়, ক্ষতিটা অনেক বেশি হয়। ভিটামিন ডি কি করে, এই ধরনের ইনফ্লামেটরি সাইটোকাইন্সের প্রোডাকশনটাকে কমিয়ে দেয়। বাইরের এক সমীক্ষায় দেখা গেছে, যদি বয়স্ক মানুষের রক্তে ভিটামিন ডির পরিমাণ কম থাকে তাহলে তাদের শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের পরিমাণ বেড়ে যায়। যাদের রক্তে ভিটামিন ডির পরিমাণ কম থাকে তাদের সর্দি জ্বর থেকে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি 64% বেশি থাকে। অনেকেই দেখবেন যে স্টেরয়েড দেওয়ার জন্য কথা বলে, সেগুলো নিয়ে একটা কাজ করে, কিন্তু ভিটামিন ডিটা ইভেন বেটার। তাতে করে আমাদের মৃত্যুর হারটা অন্তত পক্ষে কমে যায় এবং মানুষ অনেক বেশি সিভিয়ার হয় না জিনিসটাকে। ভিটামিন ডি সবচেয়ে বড় উৎস সূর্যালোক, কিন্তু অধিকাংশ লোকজনই গায়ে রোদ লাগানোর সুযোগ পান না। তাই ভিটামিন ডি এর চাহিদা সঠিকভাবে পূরণ হওয়া নিয়ে সন্দেহ থাকে। আশঙ্কার কথা হচ্ছে, বাংলাদেশের মানুষের রক্তে ভিটামিন ডির পরিমাণ কত তা জানার জন্য কোনো সমীক্ষাও হয়নি। অথচ হাসপাতাল ও ক্লিনিকগুলিতে আসা বেশিরভাগ বয়স্ক ও শিশুদের শরীরে ভিটামিন ডি স্বল্পতার কথা বলেন চিকিৎসকেরা। আমাদের শিশুরা, আমাদের যারা বড়, সবাই কিন্তু আমরা আস্তে আস্তে রোদের থেকে কিন্তু রোদ পাচ্ছি না আমরা। সো এই যে না থাকা, তাতে করে আমাদের ন্যাচারালি যে আমাদের ভিটামিন ডিটা হওয়ার কথা, সেখান থেকে কিন্তু আমরা ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছি। আমাদের এই জাতিগোষ্ঠীর জন্য কোন পর্যন্ত ভিটামিন ডি কাট অফ ভ্যালু, সেটা কিন্তু ফিক্সড না। হ্যাঁ, তো সেটা একটা বড় সার্ভে হতে পারে। সার্ভে করে তারপরে এগুলো আসলে ন্যাশনাল প্রায়োরিটি, ন্যাশনাল কাট অফ ভ্যালু সেট করলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে আমাদের ডেফিসিয়েন্সি আছে কিনা। করোনার কোনো কার্যকর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিশেষজ্ঞরা তাই বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভাইরাসের সংক্রমণ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে ভিটামিন ডি। এই ভাইরাসটাকে নিয়ে আমরা ডিল করছি, তখন আমাদের জন্য ভিটামিন ডিটা মনে রাখা উচিত। এবং আমি বলবো, আপনারা নির্দিষ্ট পরিমাণে ডক্টরের পরামর্শ নিয়ে ভিটামিন ডিটাকে রাখবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আরও কিছু খবর জানাবো। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের 223 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যার মধ্যে 219 কোটি টাকা তিনি পাচার করেছেন। দুদক কমিশনার আমিনুল ইসলাম জানিয়েছেন, সম্রাটের পাচার করা টাকা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ইসমাইল চৌধুরী সম্রাট যুবলীগের একসময়ের দাপটে নেতা, হয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতিও। শুরু থেকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে, তবে বিভিন্নভাবে উপরমহল ম্যানেজ করে টিকেছিলেন তিনি। তবে সম্রাটের সাম্রাজ্য পতন হয় গত বছর। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্সে ধরা পড়েন তিনি। 2019 সালের নভেম্বর মাসে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর শুরু হয় তদন্ত। একে একে বের হয়ে আসে সম্রাটের নানা অনিয়মের তথ্য। দুদক জানতে পারে, নামে বেনামে সম্পদ করেছেন সম্রাট। আপন ভাই ফরিদ আহমেদ চৌধুরীর নামে কাকরাইলে ফ্ল্যাট কিনেছেন। আয়কর নথিতে উৎসবিহীন ব্যবসার মূলধন প্রদর্শন সহ মোট 3,40,00,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তদন্তকালে তার নামে 222,62,62,493 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ এবং 219,48,58,514 টাকা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচারের মাধ্যমে তিনি স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে তার অবস্থান, এই টাকার অবস্থান গোপন করে অপরাধ করেছেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কোটি কোটি টাকা পাচার করেছেন এই সম্রাট। আসামি সম্রাটের সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোতে 3.65 কোটি সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 219 কোটি টাকা ক্যাশ জমা হয় এবং 2.03 কোটি সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 121,80,00,000 টাকা ক্যাশ উত্তোলন করেন। এছাড়া মালয়েশিয়ায় একটি ক্যাসিনোতে
তিনি 2,05,000 রিঙ্গিত লেনদেন করেন, যা বাংলাদেশি মুদ্রায় 48,58,500 টাকা। শুদ্ধি অভিযান শুরুর পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত 21টি মামলা দায়ের করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। দোষ চাপানো বিএনপির অভ্যাস, ওবায়দুল কাদের। এবং সংশোধিত ড্যাপ চূড়ান্ত হচ্ছে আগামী মাসে। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন বললেন প্রধানমন্ত্রী। আরও 21 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের করোনা মুক্ত সনদ বাধ্যতামূলক। এবং 219 কোটি টাকা পাচার করেছে সম্রাট, দুদকের চার্জশিট অনুমোদন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখছিলেন, আরো কিছু সংবাদ জানাবো। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা। সে নির্বাচন কেমন হয়েছিল আপনার কাছে জানতে চাই। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল ভোটারবিহীন নির্বাচনে। নিজেদের অপকর্ম আড়াল করতে অতীতের মতো এবারও গণপরিবহনে আগুন দিয়ে সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপিয়েছে, মামলা করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সম্প্রতি নিখোঁজ ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান ও মিজানুর রহমানকে খুঁজে বের করতে সরকারের প্রতিও দাবি জানান। ধারাবাহিক ব্যর্থতা দেশ পরিচালনায়, তাদের যে দুর্নীতি, লুটপাট, ভোট ডাকাতি, এমনভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ধর্ষণ, তারা জনগণের কাছে আর মুখ দেখাতে পারছে না। সেই দায় থেকে নিজেদের আড়াল করার জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। রাজধানীতে আবাসিক ভবনের উচ্চতা সর্বোচ্চ 8 তলা করতে সংশোধিত ড্যাপের খসড়া নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ড্যাপ প্রণয়নে যুক্ত বিশেষজ্ঞরা অবশ্য বলছেন বহুতল আবাসিক ভবনও নির্মাণ করা যাবে কিছু শর্ত মেনে। রাজধানীর সমস্যা, সম্ভাবনা এবং মহাপরিকল্পনা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। 2016 থেকে 2035 সালের ড্যাপের খসড়া ওয়েবসাইট প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। 6 সেপ্টেম্বর থেকে 4 নভেম্বর পর্যন্ত 60 দিনের গণশুনানিও হয়েছে। তাতে নেওয়া হয়েছে ব্যক্তি এবং সংগঠন পর্যায়ে মতামত। কি কি সুপারিশ করা হয়েছে ঢাকার সংশোধিত বিশদ অঞ্চল পরিকল্পনা বা নতুন ড্যাপে? প্রথমবারের মতো বাংলায় প্রণয়ন করা ড্যাপে এবার ভবনের আবাসিক এবং বাণিজ্যিক মিশ্র ব্যবহার উৎসাহিত করা হয়েছে। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বেঁধে দেওয়া হয়েছে আবাসিক ভবনের উচ্চতা সীমা। যে আইন প্রণয়ন হবে বা যে নীতি তৈরি হবে সেটা জনস্বার্থ হতে হবে। যদি জনবিরোধী যদি কোনো আইন হয় বা জনবিরোধী যদি কোনো নীতি হয় সেটা কিন্তু আমরা গ্রহণ করব না। ড্যাবের যে সকল প্রস্তাব দিয়েছে সব প্রস্তাব যে খারাপ তা না,
ভালো প্রস্তাবও আছে, কিছু কিছু সংশোধন করা প্রয়োজন, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে তাদের সঙ্গে আলাপ করেছি। বিশেষ করে হাইটের ব্যাপারে আমাদের আগে যে সিস্টেমে আমাদেরকে হাইট দেওয়া হতো, আমরা বলেছি সেই সিস্টেমটাকে রাখতে হবে। 6 তলার উপরে বাড়ি আছে 0.6%, 6% নাকি পুরো ঢাকা শহরে রেসিডেন্সিয়াল বাড়ি, কমার্শিয়াল বাড়ি। কারণ কমার্শিয়াল নিয়ে আমরা কিন্তু কিছু রেস্ট্রিকশন দিই, কমার্শিয়াল নিয়ে যা ইচ্ছা বানাইতে পারেন। আবাসিক বাড়ি দালান আমরা বলছি 6 তলা এবং কিছু কিছু জায়গায় 8 তলার উপর আপনি বানাইতে পারবেন না, এবং সেটাও ডেন্সিটির হিসাব করে আমরা বলছি, কারণ যেসব জায়গায় প্রচণ্ড ডেন্স হয়ে যাচ্ছে এগুলি ক্যারি করতে পারতেছে না সবাই। আবাসিক ভবনে পার্কিং রাখার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যে কোনো রাস্তা হবে সর্বনিম্ন 8 ফুট প্রশস্ত। বন্যাপ্রবণ এলাকায় কোনো রাস্তা নয়, থাকবে না কালভার্ট, বক্স কালভার্ট। প্রতিটি ওয়ার্ডে থাকবে 3-4টি সরকারি স্কুল। কোনো ব্যবসায়িক বা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য না, একটি সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে এই বিষয়ে রিহেবের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আমাদের অনেকাংশে একমত হয়েছে, ওনাদের পক্ষ থেকে কিছু সাজেশন এসেছে, আমরা সাজেশনগুলি পর্যালোচনা করছি। আশা করছি যে 22 ডিসেম্বর নাগাদ এই পরিকল্পনাটি চূড়ান্তকরণ করতে পারব। এছাড়া প্রতিটি ওয়ার্ডে 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে ড্যাপে। জলবদ্ধতা নিরসনে খেলার মাঠের নিচে জলধারা আর বিনোদন কেন্দ্রের জন্য 5টি আঞ্চলিক পার্ক, 49টি জল পার্ক, 5টি ইকো পার্ক ও 8টি ছোট পার্ক তৈরির কথা বলা হয়েছে। একটি নগরীকে আধুনিক এবং বসবাসযোগ্য করতে হলে মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে এক একটি পরিকল্পনা প্রণয়নের মধ্যে বছর পর বছর সময়ক্ষেপণ না করে ড্যাপের মতো প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং নগরবাসীর সহযোগিতা। মনির মিন্টু, 18 নিউজ, ঢাকা। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনের স্মরণে অনুষ্ঠিত হয়েছে শোক সভা। সকাল স্কুল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রাদার রবি পিউরিফিকেশন। করোনামুক্ত হলেও তার অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। 6 অক্টোবর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবি পিউরিফিকেশন গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরীতে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা ছাড়াও তিনি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র আপন ও বারাকার পরিচালক ছিলেন। স্মরণসভায় বক্তারা তার জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করেন। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙামাটির উৎপাদিত আদা ও হলুদের কদর থাকায় দিন দিন মশলার চাষ বাড়ছে পাহাড়ে। এখানকার জুম চাষিরা সাথী ফসল হিসেবে আদা ও হলুদের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। হলুদ ক্ষেতের রোগবালাইয়ের আক্রমণ কম হওয়া ও অন্যান্য ফসলের সঙ্গে চাষের সুবিধার কারণে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে হলুদ চাষ। জেলায় এবার 320 হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। রাঙামাটির সবুজ পাহাড়ে আধুনিক পদ্ধতিতে আদা ও হলুদ চাষে সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্টরা জানান, পাহাড়ে ও পতিত জমিতে দরিদ্র ও প্রান্তিক চাষিদের মশলা জাতীয় ফসল চাষে স্বাবলম্বী হবার সম্ভাবনা রয়েছে। সময় হলো আরো একবার বাজিদ ইসলাম বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ফিলিপাইনে টাইফুন ডামকোর আঘাতে নিহত বেড়ে 67, ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্রীড়াঙ্গনে বালাই স্বাস্থ্যবিধি নেই, করোনা সংক্রমণের আশঙ্কা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। আগামী দিনের বিশ্ব বাণিজ্যে যার বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিনে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামের নতুন এই জোট গঠনের চুক্তি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10 দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই জোটে থাকছে। নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট GDPর 30%। এর মধ্য দিয়ে যে মুক্ত বাণিজ্য এলাকা তৈরি হবে তা আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য অঞ্চল বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় হবে। এশিয়ার আরেক বড় অর্থনীতির দেশ ভারতেরও এই চুক্তিতে আসার কথা ছিল, কিন্তু সস্তা চীনা পণ্যে বাজার ভরে যাওয়ার আশঙ্কায় নরেন্দ্র মোদীর দেশ গত বছর এই আলোচনা থেকে বেরিয়ে যায়। এরপরও নয়াদিল্লির জন্য দরজা খোলা থাকছে বলে রোববার আসিয়ান দেশগুলোর নেতারা মন্তব্য করেছেন। এবারে দেশের বাইরের খবর। ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 67 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত 12 জন। রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানায়। ভামকোর আঘাতে উত্তরাঞ্চলীয় ভুঙ্গুগারাউ প্রদেশ লণ্ডভণ্ড হয়ে গেছে। কাগায়ান উপত্যকার মানুষ অবর্ণনীয় কষ্টে রয়েছেন। সেখানকার বহু এলাকায় ভূমিধস হয়েছে। এছাড়া রাজধানী ম্যানিলার লুজন আইল্যান্ডও টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে 26,000 ঘরবাড়ি। নষ্ট হয়ে গেছে 50,000 একর ফসলি জমি। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্যরা কাজ করছেন। ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের। এবার খেলার খবর জানাবো। দেশ জুড়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কা, তখন ক্রীড়াঙ্গনে সবাই যেন নির্ভার। ক্রীড়াঙ্গনে নানা আয়োজনে বালাই নেই স্বাস্থ্যবিধির। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক যেমন আনন্দের বদলে উদ্বিগ্ন করে, তেমনি শনিবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বঙ্গবন্ধু টি-20 দল ফরচুন বরিশালের লোগো এবং জার্সি উন্মোচনের জমকালোভাবে আয়োজনও শঙ্কা বাড়ায়। ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কিংবা লা লিগা, আর ক্রিকেটে IPL, দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি PSL। ক্রিকেট ফুটবলের পাশাপাশি দেশের বাইরে ক্রীড়াঙ্গনে বেশিরভাগ ইভেন্টেই নেই দর্শক প্রবেশাধিকারের সুযোগ। কিন্তু সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগেই ধারণা ছিল শীতকালে বাড়বে করোনার প্রকোপ। সেটি জেনেও নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেন তারা। মাঠে নামছে সাউথ এশিয়াতে। আর ক্রিকেটে করোনা যেন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নির্বাচক হাবিবুল বাশারের পর বোর্ড পরিচালক মাহবুব আনাম আক্রান্ত হয়েছেন করোনায়। মিডিয়ার কল্যাণে সে সংবাদ আগেই জেনেছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে অংশ নেওয়া দল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জমকালোভাবে আয়োজন করা হয়েছে টিম লোগো এবং জার্সি উন্মোচনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনেকের মুখেই ছিল না মাস্ক। মেনে চলা হয়নি স্বাস্থ্যবিধিও। জনসমাগমের মাঝে ক্রিকেটারদের মঞ্চে তুলে লোগো উন্মোচন উদ্বেগের সৃষ্টি করেছে। এ বিষয়ে কথা বলতে ATN নিউজ যোগাযোগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক আলমগীর হোসেন খান আলোর সঙ্গে। ঝুঁকি তো কিছু থাকেই, এখন আয়োজনও তো করতে হবে খেলাধুলায়। ফুটবল খেলার মাঠে দেখো না যে কত লোক হয়েছে, সেইটা এখন যার যা ব্যাপার, এটা তো মাস্ক সরকার নির্ধারণ করছে মাস্ক। আর আমিও তো এই তোমার সরকার নির্ধারণ করছে মাস্ক পরিয়ে সব করার, কিন্তু অনেকক্ষণ মাস্ক থাকলে তো একটু শ্বাসকষ্টে অসুবিধা হয়।
সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার 10 ঘন্টার মধ্যে বাণিজ্যিক দোকান উদ্বোধন করতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়ম ভেঙেছেন আগেই। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা, কিন্তু ক্রীড়াঙ্গনে একের পর এক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা উদ্বিগ্ন করেছে সবাইকে। শুভ দেবনাথ, ATN নিউজ, ঢাকা। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন আহ্বান প্রধানমন্ত্রী। আরও 21 জনের মৃত্যু, বিদেশ ফেরতদের করোনা মুক্ত সনদ বাধ্যতামূলক। 219 কোটি টাকা পাচার করেছে সম্রাট, দুদকের চার্জশিট অনুমোদন। দোষ চাপানো বিএনপির অভ্যাস, মন্তব্য ওবায়দুল কাদেরের। সংশোধিত ড্যাব চূড়ান্ত হচ্ছে আগামী মাসে। ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাতে নিহত বেড়ে 67, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং ক্রীড়াঙ্গনে স্বাস্থ্যবিধির বালাই নেই, করোনা সংক্রমণের আশঙ্কা। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AA এবং পাঠিয়ে দিন 5959 নম্বর। ধন্যবাদ।